ইমামা আপা, আপনি লাহোর কবে যাবেন? মাথা তুলে তাকায় ইমামা। সাইকেলের গতি কমিয়ে ওর চারপাশে চক্কর কাটছে সাদ। কালকে। কেন? নোট বন্ধ করে জিজ্ঞেস করে। আপনি চলে গেলে আমি আপনাকে অনেক মিস করি, সাদ বলল। কারণ কি? ইমামা একগাল হেসে ভাইয়ের কাছে জানতে চায়। কারণ আমার কাছে আপনাকে অনেক ভালো লাগে। আপনি অনেক খেলনা নিয়ে আসেন, ঘুরতে নিয়ে যান, আমার সাথে খেলেনও। তাই সাদ বোনকে কারণ বলে। আপনার সঙ্গে আমাকে লাহোর নিয়ে যাবেন? ইমামা বুঝল না এটা পরামর্শ ছিল না প্রশ্ন। কিভাবে নেব? আমি নিজেই হোস্টেলে থাকি, তুমি গিয়ে কোথায় থাকবে? সাদ সাইকেলে চালাতে চালাতে কিছু একটা ভাবে। তাহলে আপনি তাড়াতাড়ি বাড়িতে আসার চেষ্টা করবেন। আচ্ছা, করব। ইমামা হাসে। এক কাজ করা যায়, তুমি আমার সঙ্গে ফোনে কথা বলতে পারো, আমি ফোন করব। হ্যাঁ, এটা ঠিক আছে। বোনের পরামর্শ সাদের পছন্দ হয়। এবার সাইকেলের গতি বাড়িয়ে লনের চারপাশে ঘুরতে থাকে সাদ। ইমামা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাচ্চা ছেলেটির দিকে। সাদ ওর আপন ভাই না। 10 বছরের সে এই ছোট্ট ছেলেটি 5 বছর আগে ওদের বাড়িতে এসেছিল। কোথা থেকে তা জানতো না। সে বয়সে এ বিষয়ে কৌতূহল কাজ করতো না, কিন্তু এখন জানে। আনার কারণ কি সেটাও জানে। সাদের বয়স এখন 10। সময়ের সঙ্গে বাড়ির সবার সাথে মিশে গেছে। ইমামার প্রতি সবচেয়ে বেশি টান। ইমামার প্রায় সাদকে নিয়ে চিন্তা হয়। এই চিন্তার কারণ সাদের এতিম হওয়া না, বরং এই পরিবারে বেড়ে ওঠা। ইমামার বড় 2 চাচা এবং ছোট এক কাকার বাড়িতেও এমন দত্তক নেওয়া ছেলেরা বড় হচ্ছে। তাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা হয় ইমামার। নোট হাতে লনে সাইকেল ছাড়ানো সাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গভীর কিছু ভাবতে থাকে ও। সাদের দিকে তাকালে এমন বহু ভাবনায় হারিয়ে যায়। তবে এর কোনো সমাধান নেই, কারণ ওর হাতে করার মতো কিছুই নেই। চারটি ছেলে তখন লাহোরের রেড লাইট এরিয়ায় ছিল। এদের বয়স 18-19-এর কাছাকাছি। বেশভূষা দেখে আপার ক্লাস মনে হয়। তবে এখানে না এদের বয়স বিবেচনা করার কিছু আছে, না আছে এদের আপার ক্লাসের সাথে থাকা সম্পর্কের খাতিরে আলাদা কোনো সুবিধা। কারণ এখানে ওদের চেয়েও অল্প বয়সী ছেলেরাও আসে, এবং আপার ক্লাস তো এখানকার নিয়মিত কাস্টমার। ওরা 4 জন রেড লাইট এরিয়া ভাঙ্গা গলি দিয়ে ভেতরে ঢুকছিল। 3 জন নিজেদের মধ্যে কথা বলছে, আর 4র্থ জন কৌতূহল নিয়ে চারপাশ দেখছে। মনে হচ্ছে এই প্রথম এখানে আসা। কিছুক্ষণ পর বাকি 3 জনের মাঝে হওয়া কথায় স্পষ্ট হয়ে যায় ছেলেটি প্রথমবার এসেছে। গলির 2 পাশে খোলা দরজার সামনে খুব সেজে গুজে দাঁড়িয়ে আছে সব বয়সের, সব বর্ণের নারীরা। এদের কেউ ফর্সা, কেউ শ্যামলা, কেউ কালো, কেউ খুব সুন্দরী, কেউ মাঝারি পর্যায়ের, কেউ বা সাধারণ চেহারার। গলি দিয়ে সব চেহারা এবং সব বয়সের পুরুষেরাও আনাগোনা করছে। হাঁটতে হাঁটতে ওখানকার সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখছিল এই প্রথম আসা ছেলেটি। তুমি এখানে কতবার এসেছো? ছেলেটি ডানে থাকা বন্ধুকে জিজ্ঞেস করলো। ওর বন্ধু হাসে। কতবার বলতে পারবো না, এখন তো গোনা ভুলে গেছি, কারণ প্রায় আসি। গর্ব করে বলল। আমি তো তেমন কোনো অ্যাট্রাকশন অনুভব করছি না এই নারীদের প্রতি। নাথিং স্পেশাল অ্যাবাউট দ্যাম, কাঁধ উঠিয়ে বলল ছেলেটি। শুধু রাত কাটাতে হলেও অন্তত ভালো পরিবেশ দরকার। এটা তো খুব নোংরা জায়গা। গলির গর্ত আর আবর্জনার স্তূপের দিকে তাকিয়ে অরুচি নিয়ে বলল ও। তাছাড়া গার্লফ্রেন্ড থাকতে এখানে আসার দরকার কি? এবার ভ্রু কুচকে যায় ওর। এই জায়গার নিজস্ব একটা চার্ম আছে। গার্লফ্রেন্ডসদের সঙ্গে এখানকার নারীদের কোনো তুলনা চলে না। গার্লফ্রেন্ডরা তো আর সে নাচ দেখাতে পারবে না যা একটু পর তুমি দেখতে যাচ্ছ। তৃতীয় ছেলেটি হেসে বলল। তাছাড়া পাকিস্তানে যে বড় অ্যাক্ট্রেসের নাচ দেখাতে আজ তোমাকে নিয়ে এসেছি, তা দেখলে তো ব্যাস। দ্বিতীয় ছেলেটির কথায় বাধা দিয়ে প্রথম ছেলেটি বলে, ওনার নাচ তো তুমি এর আগেও দেখেছ, তাই না? আরে ওটা কিছুই না। ভাইয়ের বিয়েতে শুধু একটা ঝলক ছিল, কিন্তু এখানে আলাদা কিছু হয়। সেই অ্যাক্ট্রেস তো পশ এলাকায় থাকে, তাহলে এখানে কেন আসে? প্রথম ছেলেটি অবদ্ধ ভঙ্গিতে জিজ্ঞেস করলো। তুমি আজকে জিজ্ঞেস করে দেখো, আমি এসব জানতে আসি না।
দ্বিতীয় ছেলেটির কথায় বাকি দুইজন হেসে ওঠে, কিন্তু ও চতুর্থ ছেলেটি তখনও সুচালো চোখে আশপাশ দেখছিল। গলি শেষে এক বিল্ডিং এর সামনে এসে থামলো ওরা। নিচতলায় থাকা দোকান থেকে অনেকগুলো মুক্তোর মালা কিনে হাতের কবজিতে পেঁচিয়ে নেয়। একটা মালা সে ছেলেটির হাতেও পেঁচিয়ে দেয় যে এখানে আসতে আপত্তি করছিল। দোকান থেকে পান কিনলো, জর্দা দেওয়া পান। ছেলেটির বন্ধু একটা পানও ওর মুখে ঢুকিয়ে দেয়, যার জন্য হয়তো জীবনে এটাই প্রথম পান খাওয়া। পান খেতে খেতে ওরা চারজন বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে। উপরে পৌঁছে দ্বিতীয় ছেলেটি আরেকবার চারপাশে সূক্ষ্ম চোখে দেখলো। সব ঠিকঠাক দেখে চেহারা তৃপ্তির ঝলক উদয় হয়। জায়গাটা বেশ পরিষ্কার করে সাজিয়ে রাখা, মেঝেতে সাদা চাদর, পাশে হেলান দেওয়ার জন্য কুশনার জানালায় পাতলা পর্দা। কিছু লোকজন আগে থেকেই ওখানে জড়ো ছিল। অধিবেশন এখনো শুরু হয়নি। ওদেরকে দেখে একজন মহিলা ছুটে আসে, চেহারায় তার মেকি হাসি। বন্ধুদের ইশারায় সেই ছেলেটি মহিলার দিকে তাকায়। মধ্যবয়সী এই মহিলার চেহারায় গাঢ় মেকআপের প্রলেপ, চুলে মুক্তো আর গোলাপের গাছটা, এবং গায়ে জড়ানো শিফনের লাল শাড়ি, যেটার ব্লাউজ তার শরীর ঢাকতে ব্যর্থ, যদিও তার শরীর ঢাকার জন্য পরাও হয়নি। ওদের চারজনকে মহিলা এক কোণায় নিয়ে এসে বসায়। ছেলেটি ওখানে বসে প্রথমে মুখের পান পাশের পিকদানিতে ফেলে। পান মুখে দিয়ে কথা বলা কঠিন হচ্ছিল, তাছাড়া পানের স্বাদও তেমন ভালো লাগেনি ওর। বাকি তিনজন বসে নিচু আওয়াজে কথা বলছিল। ও কুশনের সাথে হেলান দিয়ে ওখানে উপস্থিত মানুষজন দেখতে থাকে, যাদের মধ্যে কিছু সংখ্যক তাদের সামনে মদের বোতল ও টাকার বান্ডিল নিয়ে অধীর আগ্রহে বসে আছে। এখানে প্রায় সবার পরনে সাদা সুতি কাপড়। ঈদগাহ ছাড়া এই প্রথম অন্য কোথাও সাদা কাপড় পরা মানুষের এত ভিড় দেখছে ও। যদিও বন্ধুদের মতো ওর পরনে ছিল কালো জিন্স এবং সে রঙের হাফ হাতা টি শার্ট। ওদের বয়সী কিছু ছেলেরাও এখানে একই রকম জিন্স আর টি শার্ট পরে এসেছে। কিছুক্ষণ পর জকমকে পোশাক পরিহিতা এক মহিলা এসে হলের মাঝে বসে গজল গাইতে শুরু করে। তার সাথে কিছু অনুষঙ্গীরাও ছিল। দুটি গজল শুনিয়ে লোকজনের ছুঁড়ে মারা নোটগুলো তুলে সে খুশি মনে ভেতরে চলে যায়। তার চলে যাওয়ার পরপরই ফিল্ম ইন্ডাস্ট্রির সে অ্যাক্ট্রেস হলে ঢোকে। উপস্থিত সব পুরুষের চোখ তার দিকে আটকে যায়। হলের চারপাশে ঘুরে ঘুরে পর্যায়ক্রমে মাথার ইশারায় সবাইকে স্বাগত জানায় সে। অনুষঙ্গীদের এবার কষ্ট করতে হলো না। ক্যাসেট প্লেয়ারে একের পর এক উত্তেজনাপূর্ণ গান বাজানো হলো, যার তালে অ্যাক্ট্রেস নাচ উপস্থাপন করছিল। কিছুক্ষণ আগে নীরবতা ভেঙে উপস্থিত পুরুষেরা তার প্রশংসায় পাশাপাশি মদ খাওয়ার ব্যস্ত হয়ে পড়ে। তাদের মধ্যে কিছু, যারা বেশি জোশে এসে পড়েছিল, উঠে তার সাথে নাচতে শুরু করে। হলে একমাত্র সেই ছেলেটি নিজের জায়গায় কিছু না করে শান্ত চেহারা নিয়ে বসেছিল। তা সত্ত্বেও এটা অনুমান করা কঠিন ছিল না যে সে নাচ উপভোগ করছে। প্রায় 2 ঘন্টা পর যখন অ্যাক্ট্রেস তার নাচ শেষ করে, তখন সেখানে অর্ধেকের বেশি পুরুষ নেশায় ভূত। তাছাড়া বাড়ি ফেরা তাদের কাছে কঠিন। এ কারণ ছিল যে কারো ফেরারই ইচ্ছা ছিল না। তারা সবাই রাত কাটাতে এসেছে। সে ছেলেগুলো রাত কাটাই ওখানে। পরের দিন ফেরার পথে গাড়িতে হাই তুলতে তুলতে ছেলেটির বন্ধু ওকে জিজ্ঞেস করলো, তো কেমন ছিল অভিজ্ঞতা? ভালো, ছেলেটি সাধারণ উত্তর দেয়। শুধু ভালো, আর কিছু না? তুমিও না? বিরক্ত হয় ওর বন্ধু। মাঝে মধ্যে আসার জন্য ভালো জায়গা, তাছাড়া কি সামথিং স্পেশাল টাইপ কিছু নেই। আমার গার্লফ্রেন্ড সে অ্যাক্ট্রেসের চেয়েও বেশি কোয়ালিটিফুল, যার সাথে আমি রাত কাটিয়েছি, নির্বিকার ভঙ্গিতে বলল ছেলেটি। ডাইনিং টেবিল জুড়ে হাসিম মুবিনের পুরো পরিবার উপস্থিত। খাবার খেতে খেতে সবাই একে অপরের সাথে খোশ গল্পে মগ্ন তারা। আলোচনার কেন্দ্রবিন্দু তখন ইমামা, যে এই উইকেন্ডে ছুটি কাটাতে ইসলামাবাদ এসেছে। বাবা, আপনি কি খেয়াল করেছেন ইমামার দিন দিন গম্ভীর হয়ে যাচ্ছে? ওয়াসিম জ্বালানোর উদ্দেশ্যে বোনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমিও গত কয়েক মাস ধরে নোট করছি।
ছেলের কথায় হাসি মুবিন মেয়ের মুখের দিকে ভালোভাবে তাকালেন। ভাতের চামচ মুখে রেখে ইমামা ভাইয়ের দিকে সুচালো দৃষ্টি নিক্ষেপ করে। কি ইমামা, কোনো সমস্যায় আছো? বাবা, ওয়াসিম অনেক বাজে কথা বলে, আপনিও অযথা ওর কথায় কান দিচ্ছেন। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, সবাই তো ওর মতো না। পাশে থাকা ভাইয়ের কাঁধে হালকা চাপড় দিয়ে বলল ইমামা। বাবা, একবার ভাবুন, মেডিকেলের প্রথম বছরে ওর এই অবস্থা হলে ডাক্তার হওয়ার পর অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? ওয়াসিম বোনের সতর্ক সংকেত উপেক্ষা করে ঠাট্টার সুরে বলতে থাকে। বছর লেগে যাবে মিস। ইমামা হাসিমের একবার হাসাতে। ডাইনিং টেবিলে সবার মুখে হাসি ছড়িয়ে পড়ে। এদের খুনসুটি সবসময় লেগে থাকে। এমন সময় হয়তো খুব কম এসেছে যখন ওরা দুজন এক হয়েছে, কিন্তু কোনো ঝগড়া হয়নি। অনবরত হওয়া এসব ঝগড়া সত্ত্বেও ইমামার সবচেয়ে ভালো সম্পর্ক ওয়াসিমের সাথে, কারণ হয়তো ওদের পিঠাপিঠি জন্ম। আপনি শুধু অপেক্ষা করুন। এবার ওয়াসিমকে কথা শেষ করতে না দিয়ে ইমামা পুরো শক্তি লাগিয়ে ভাইয়ের কাঁধে ঘুষি মারে, কিন্তু তাতে ওয়াসিমের কিছু আসে যায় বলে মনে হলো না। আমাদের বাড়িতে একজন ডাক্তার, হাতে সুস্থতার বাইরে আর কি কি হতে পারে আপনারা উদাহরণসহ দেখছেন। এটা থেকে আন্দাজ করা যায় আজকাল ডাক্তাররা ওয়ার্ডে থাকা রোগীদের সঙ্গে কী ধরনের আচরণ করে। দেশে মৃত্যুর হার বাড়ার অন্যতম কারণ। বাবা, ওকে মানা করো। ইমামা হার মেনে নিয়ে বাবাকে বলল। ওয়াসিম হাসি মুবিন হাসি চেপে ছেলেকে ধমক দেন। ভদ্র ছেলের মতো মুখ বন্ধ করে নেয় ওয়াসিম। প্যাকেটে থাকা জিনিসটুকু ব্লেন্ডারে ঢেলে সুইচ অন করে দেয় ছেলেটি। শব্দ পেয়ে বাবুর্চি ভেতরে ঢোকে। ছোট সাহেব, দিন, আমি করে দিচ্ছি। সামনে এগিয়ে এসে বাবুর্চি বলল, কিন্তু ছেলেটি হাতের ইশারায় থামতে বলে। না, আমি করে নিচ্ছি। তুমি আমাকে এক গ্লাস দুধ এনে দাও। বাবুর্চি দুধ নিয়ে আসে। আধা গ্লাস দুধ খেয়ে বাকিটায় ব্লেন্ডারে জারে থাকা সবটুকু গুঁড়ো ঢেলে একটা চামচ দিয়ে ভালো করে তা নাড়তে থাকে। ও নাড়া শেষ হলে এক নিঃশ্বাসে গ্লাস খালি করে ফেলল। রাতের জন্য আজ কি রান্না করেছ? বাবুর্চিকে জিজ্ঞেস করে। বাবুর্চি কিছু ডিশের নাম বলে, যা শুনে ওর চেহারায় অরুচি ফুটে ওঠে। আমি খাবো না, ঘুমাতে যাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবে না, কড়া গলায় বলল। পায়ে থাকা বাটা স্যান্ডেলগুলো মেজের উপর দিয়ে এক প্রকার টেনে নিয়ে যায় ছেলেটি। মুখের দাড়ি বেড়ে গেছে, চোখগুলো লাল। শার্টের কয়েকটা বোতাম ছাড়া বাকি সবগুলোই খোলা। রুমে ঢুকে দরজা লক করে নেয় ও। রুমের কোনায় থাকা বিশাল আকারের মিউজিক সিস্টেমের কাছে গিয়ে তা অন করে বিছনায় শুয়ে পড়ে। রুমে এখন মাইকেল বোল্টনের হোয়েন এ ম্যান লাভস এ ওমেন উঁচু আওয়াজে বাজতে থাকে। রিমোট ধরে রাখা বাঁ হাত নিচে ঝুলছে ছেলেটির, পা দুটো ঝুলছে মিউজিকের তালে। রুমের বিছানা এবং ওর নিজের অবস্থা ছাড়া বাকি সব গুছানো। কোথাও সামান্য কিছু এলোমেলো বা বিন্দু পরিমাণ ধুলো নজরে আসছে না। মিউজিক সিস্টেমের পাশে সেলফে অডিও ভিডিও ক্যাসেটগুলো বেশ সুন্দর করে সাজিয়ে রাখা। অপর দেয়ালে সেলফটা বইয়ে ভরা। কোনায় থাকা কম্পিউটার টেবিল দাবি করছে তাকে ব্যবহার করা মানুষটা ভীষণ অর্গানাইজড। রুমের অন্যান্য সব দেয়ালে শোভা পাচ্ছে হলিউড অ্যাক্ট্রেসদের ছবিসহ বিভিন্ন ব্যান্ডের পোস্টার। বাথরুমের দরজা ও রুমের জানালার কাছে প্লেবয় ম্যাগাজিন থেকে কাটা কিছু মডেলের নগ্ন ছবি লাগানো। এই রুমে প্রথমবার প্রবেশ করা যে কোনো ব্যক্তি দরজা খুলে ভীষণভাবে চমকে যাবে, কারণ জানালার কাছে লাগানো ছবিগুলো কয়েক মুহূর্তের জন্য আগন্তুকের জন্য ছবি নয়, বরং সত্যিকার মেয়ে মনে হবে।
ছবিগুলো লাগানোর সময় এজন্য বিশেষভাবে খেয়াল রাখা হয়েছিল। যে দেয়ালে মিউজিক সিস্টেম, সেই দেয়ালের এক কোণায় ঝুলছে ইলেকট্রিক গিটার, পাশের স্ট্যান্ডে কিবোর্ড, গিটার থেকে একটু দূরে পিকোলো, বাঁশি, ওবো ঝুলিয়ে রাখা, যা দেখে বোঝা যায় এই রুমে বসবাসরত মানুষটার মিউজিকের প্রতি গভীর প্রীতি রয়েছে। বিছানার ঠিক সামনের দেয়ালে ক্যাবিনেটের টিভি, বাকিটা জুড়ে বিভিন্ন ট্রফি ও শিল্ড। রুমের চতুর্থ কোণাও খালি ছিল না, ওখানে দেয়ালে ভিন্ন ভিন্ন র্যাকেট ঝুলিয়ে রাখা, যার মধ্যে একটি টেনিসের, বাকি দুটি স্কোয়াশের। র্যাকেটগুলো দেয়ালে ঝোলানোর আগে নিচে কিছু পোস্টার লাগানো হয়েছে। এরপর তা এমনভাবে ঝোলানো হয়েছে যা দেখলে মনে হয় র্যাকেটগুলো খেলোয়াড়রা ধরে রেখেছে। টেনিস র্যাকেটের নিচে গ্যাব্রিয়েলা সাবাতিনির পোস্টার, একটা স্কোয়াশ র্যাকেটের নিচে জাহাঙ্গীর খান এবং অপরটির নিচে রডনি মার্টিনের পোস্টার। রুমের একমাত্র জায়গা যা অগোছালো তা হলো ডাবল বেডের সেই বিছানা যার উপর ছেলেটি শুয়েছিল। সিল্কের বেডশিট বাজেভাবে কুঁচকে রয়েছে। চারপাশে ছড়ানো ইন্টারন্যাশনাল পর্নোগ্রাফির ম্যাগাজিন, যার বেশিরভাগই প্লেবয়ের। একটা পেপার কাটারের সাথে কিছু কাগজের টুকরো পড়ে আছে বিছানায়, যা দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে এগুলো থেকে ছবি কাটছিল ও। চুইংগামের কিছু রেপার বিছানার দলামলা হয়ে পড়ে আছে। ডানহিল সিগারেটের একটা প্যাকেট, লাইটার আর অ্যাশট্রে বিছানার আরেক পাশে। সিল্কের সাদা চকচকে বেডশিটের বিভিন্ন জায়গায় সিগারেটের ছাই, কফির খালি মগটা বিছানায়, পাশে একটা ট্রাই ও রিস্ট ওয়াচ। এই সব কিছু থেকে একটু দূরে একটা মোবাইল, যা হঠাৎ করে বেজে উঠল। বিছানায় উপর হয়ে শুয়ে থাকা ছেলেটি সম্ভবত এখন ঘুমের ঘোরে। রিংটোনের আওয়াজ মাথা না তুলে ডান হাত দিয়ে বিছানার এদিক সেদিক হাতড়ে মোবাইল খোঁজার চেষ্টা করলো ও, কিন্তু মোবাইল হাতের নাগালের দূরে। রিংটোন বেজেই চলছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হাত থেমে যায়। হয়তো পুরোপুরি ঘুমিয়ে পড়েছে ছেলেটি। পা দুটো এখন আর ধুলছে না। মোবাইল এখন বাজছিল। বিছানার সাইডে ঝুলতে থাকা বাঁ হাতের রিমোট কার্পেটে পড়ে যায়। মাইকেল বোল্টনের কণ্ঠে ওয়ান এ ম্যান লাভস ওমেন গানের আওয়াজ রুম জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল এখনো। হঠাৎ কেউ এসে দরজায় নক করে। সময়ের সাথে সাথে শব্দে বাড়ছিল। কল থেমে গেছে। দরজায় ক্রমশ আরো জোরে জোরে শব্দ করা হয়, কিন্তু বিছানায় উপর হয়ে অচেতন অবস্থায় পড়ে আছে ছেলেটি। ডোন্ট টেল মি মামা, তুমি কি সত্যিই এঙ্গেজড? জাবেরিয়া ব্যাপারটা প্রকাশ্যে আনতেই জয়নাব ধাক্কা খেল। ইমামা অভিযুক্তের নজরে বান্ধবীর দিকে তাকায়, যে আগে থেকে ক্ষমাপ্রার্থী হয়ে ওর দিকে তাকিয়েছিল। ওর দিকে না, আমার দিকে তাকিয়ে বলো, তুমি সত্যিই এঙ্গেজড? জয়নাব বেকুল হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, কিন্তু এটা অস্বাভাবিক বা আশ্চর্যের কিছু না। তুমি যেভাবে রিয়েক্ট করছো, ইমামা শান্ত স্বরে বলে। ওরা সবাই লাইব্রেরিতে ছিল, সেখানে বসে যে যার মতো একে অপরের সাথে ফিসফিসিয়ে কথা বলছে। তবুও আমাদের বলা উচিত ছিল তোমার। গোপন করার কি দরকার ছিল? এবার রাবিয়া বলে ওঠে। গোপন করিনি,
এটা তোমাদের জানানোর মতো তেমন গুরুত্বপূর্ণ কিছু না। তাছাড়া আমাদের বন্ধুত্ব নতুন, কিন্তু এই এঙ্গেজমেন্টের অনেক বছর হয়ে গেছে। ইমামা কারণ দেখায়। অনেক বছর মানে কি বোঝাতে চাইছো? মানে 2-3 বছর হয়ে গেছে। তারপরও ইমামা, বলা উচিত ছিল তোমার। জয়নবের অভিযোগ এখনো নিজের জায়গায়। ইমামা জয়নবের দিকে তাকিয়ে হাসে। আচ্ছা, আবার করলে অন্য কাউকে? না বললেও তোমাকে বলবো। ভেরি ফানি। জয়নাব চোখ রাঙায়। আর কিছু না হোক, অন্তত তার ছবি এনে দেখাও আমাদের। কে সে? নাম কি? কি করে? রাবেয়া সবসময়ের মতো এক শ্বাসে প্রশ্নের উপর প্রশ্ন করে। ফার্স্ট কাজিন, আসজাদ নাম। ইমামা থেমে থেমে বলে, MBA শেষ করে বিজনেস করছে এখন। দেখতে কেমন? এবার জয়নাব জিজ্ঞেস করে। জয়নাবের দিকে তাকায় ইমামা। ঠিকঠাক। আরে, আমি জিজ্ঞেস করছি লম্বা নাকি সুদর্শন? ইমামা কিছু না বলে হাসে। নিজের পছন্দে এই আন্টি বদল হয়েছে ওর। দেখতে বেশ গুড লুকিং। জাবেরিয়া এবার ইমামার হয়ে উত্তর দেয়। হ্যাঁ, এটা তো আমাদের অনুমান করা উচিত ছিল, কারণ ইমামার ফার্স্ট কাজিন বলে কথা। ইমামা, এখন তোমার পরবর্তী কাজ হলো তার কোনো ছবি এনে আমাদের দেখানো। জয়নাব বলল। না, এর আগের গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদেরকে ট্রিট দেওয়া। রাবেয়া কথার মাঝে বলল। আপাতত এখান থেকে চলো, হোস্টেলে যেতে হবে। ইমামা উঠে দাঁড়ালো, বাকিরাও উঠে পড়ে। কিন্তু জাবেরিয়া, এই কথা তুমি আগে কেন বলনি? একসাথে হাঁটার সময় জয়নাব জিজ্ঞেস করে। ইমামা চাইতো না, তাই আমি কখনো এই ব্যাপারে মুখ খুলিনি। জাবেরিয়া সাফাই দেয়। ইমামা ঘুরে আবার জাবেরিয়ার দিকে তাকায়, চোখের তীক্ষ্ণতা। কেন চাইনি? আমার এঙ্গেজমেন্ট হলে আমি তো চিৎকার করে সবাইকে বলতাম, সেটা যদি আবার নিজের পছন্দের হতো। উফ, জয়নাব জোরে জোরে বলে। ইমামা এবার কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আপনাদের ছেলে বিশ্ব জনসংখ্যার সেই 2.5% অন্তর্ভুক্ত, যাদের 150-এর চেয়ে বেশি আইকিউ আছে। এই স্তরের আইকিউ নিয়ে ও যা করছে তা অসাধারণ, কিন্তু অপ্রত্যাশিত না। ইন্টারন্যাশনাল এই স্কুলে সালারকে ভর্তি করানোর মাত্র 1 সপ্তাহ হয়েছে। এর মধ্যেই সিকান্দার উসমান এবং তার স্ত্রীকে ডাকানো হয়। স্কুলের সাইকোলজিস্ট বিভিন্ন আইকিউ টেস্ট সালারের পারফরমেন্সের কথা জানায় তাদের। যে স্কোর স্কুল টিচার সহ সাইকোলজিস্টকেও অবাক করে দিয়েছে। সালার এই স্কুলের প্রথম ও একমাত্র বাচ্চা যার আইকিউ লেভেল 150+। এর কারণে কিছুদিনের মধ্যেই সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিকান্দার উসমান এবং তার স্ত্রীর সাথে দেখা করে সাইকোলজিস্ট ও শৈশবের ব্যাপারে আরও কিছু জানার সুযোগ খুঁজে। তিনি খুব আগ্রহের সাথে সালারের কেস স্টাডি করছিলেন। তার এই আগ্রহ পেশাগত কারণে নয়, ব্যক্তিগত কারণে। কেরিয়ারে প্রথমবারের মতো এই লেভেলের আইকিউ সম্পন্ন কোনো বাচ্চার মুখোমুখি হচ্ছিলেন। সিকান্দার উসমানের আজও সেই দিনের কথা স্পষ্ট মনে আছে। সালার তখন মাত্র 2 বছরের, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সে বয়সে ওর বয়সী অন্য সব বাচ্চাদের তুলনায় ও বেশ স্পষ্ট করে কথা বলতো। ওর কথার ধরনও এমন হতো যা তাকে এবং তার স্ত্রীকে প্রায় অবাক করে দিত। একদিন যখন তিনি কথা বলার জন্য তার ভাইকে কল করেছিলেন, তখন সালার পাশে ছিল, লাউঞ্জের টিভির সামনে বসে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেন।
তিনি হাত থেকে রিসিভার রাখতেই সালার তা তুলে নেয়। হ্যালো আঙ্কেল, আমি সালার, ও বলছিল। তিনি অবাক হয়ে তাকান। ছেলে তার নিশ্চিত ভঙ্গিতে রিসিভার কানে লাগিয়ে কারোর সাথে কথা বলছে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সিকান্দার ওসমান অবিশ্বাস্য ভঙ্গিতে ছেলেকে দেখলেন। তার মনে হলো খেলার ছলে মিথ্যে মিথ্যে ফোনে কথা বলছে। পাপা আমার পাশে টিভি দেখছেন? না, তিনি করেননি, আমি নিজেই করেছি। ছেলের পরের বাক্যে সিকান্দার ওসমান যেন আকাশ থেকে পড়লেন। সালার, কার সঙ্গে কথা বলছো? জিজ্ঞেস করলেন। শাহনওয়াজ আঙ্কেলের সাথে, সালার উত্তর দেয়। হাত বাড়িয়ে তিনি ফোনের রিসিভার নিলেন। ভাবছিলেন হয়তো ভুল নাম্বারে ডায়াল করেছে, নয়তো লাস্ট নাম্বার রিডায়াল করে ফেলেছে। রিসিভার কানে ধরেন। অপর পাশে তার ভাই ছিল। সালার নাম্বার ডায়াল করে ফেলেছে, ভাইয়ের কাছে ক্ষমাপ্রার্থী সুরে বললেন সিকান্দার ওসমান। সালার কিভাবে ডায়াল করবে, ও তো খুব ছোট। তার ভাইও অবাক হয়ে জিজ্ঞেস করলেন। মনে হয় নাম্বার রিডায়াল করে ফেলেছে, নয়তো ভুলে হাত লেগেছে, ফোন নিয়ে খেলছিল। সিকান্দার ওসমান কল কেটে রিসিভার নামিয়ে রাখে। সালার এতক্ষণে নীরবে তাদের কথা শুনছিল। তিনি রিসিভার নিচে রাখতেই আবার তা উঠিয়ে নেয়। এবার ভালোভাবে ছেলেকে লক্ষ্য করলেন তিনি। ও একজন ম্যাচিউর মানুষের মতো আবার চাচা শাহনওয়াজের নাম্বার ডায়াল করছে, তাও খুব দ্রুততার সাথে। কয়েক সেকেন্ডের জন্য বিস্ময়ে স্তব্ধ হয়ে রইলেন। 2 বছর বয়সী বাচ্চার কাছ থেকে আর যাই হোক এমন কিছু আশা করা যায় না। হাত বাড়িয়ে তিনি কল কেটে দেন। সালার, তুমি শাহনওয়াজ আঙ্কেলের নাম্বার জানো? বিস্ময়ের ধাক্কা সামনে জিজ্ঞেস করেন। হ্যাঁ, খুব শান্ত ভঙ্গিতে উত্তর দেয়। বলো তো নাম্বার। সালার নাম্বার বলে। তিনি ছেলের মুখের দিকে হা হয়ে তাকিয়ে থাকেন। খোঁজার চেষ্টা করেন কিভাবে সংখ্যার সাথে পরিচিত হয়েছে। আর এই নাম্বার? তোমাকে এই নাম্বার কে শিখিয়েছে? আমি নিজে শিখেছি। কিভাবে? একটু আগে আপনি ডায়াল করেছেন। তুমি গুনতে পারো? হ্যাঁ। কত দূর? 100 পর্যন্ত। ও যন্ত্রের মতো শুরু হয়ে যায়, এক শ্বাসে 1 থেকে 100 পর্যন্ত বলে শোনায়। সিকান্দার ওসমানের পেটে গিট পড়তে শুরু করে। আচ্ছা, আমি এখন আরেকটা নাম্বার ডায়াল করছি, আমার পর তুমি তা ডায়াল করবে। ছেলের হাত থেকে রিসিভার নেন তিনি। আচ্ছা। সালারের কাছে এটা মজার খেলা মনে হচ্ছিল। সিকান্দার ওসমান একটা নাম্বার ডায়াল করে রিসিভার নামিয়ে রাখে। সালার তার হাত থেকে রিসিভার নিয়ে তার গতিতে নাম্বার ডায়াল করে। তার মাথা ঘুরতে লাগলো। ও সে নাম্বার ডায়াল করেছে যা তিনি ডায়াল করেছিলেন। একের পর এক আরও বেশ কিছু নাম্বার ডায়াল করে ছেলেকে ও একই নাম্বার ডায়াল করতে বললেন। কোনো রকম ভুল ছাড়া সেসব নাম্বার ডায়াল করতে থাকে ও। তাই বুঝতে বাকি রইল না ওর মাঝে ফটোগ্রাফিক মেমোরি আছে। স্ত্রীকে রাখেন তিনি। আমি ওকে গুনতে শিখাইনি, কয়েকদিন আগে কিছু বই এনে দিয়েছিলাম শুধু, আর একবার হয়তো এমনিতেই ওর সামনে 100 পর্যন্ত বলেছি। স্বামীর জিজ্ঞাসার উত্তরে তাইবা সিকান্দার বললেন। সিকান্দার ওসমান ছেলেকে আবার 100 পর্যন্ত শোনাতে বললেন। ও শোনায়। ওর মা তাইবা ও অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন। স্বামী স্ত্রী দুজনেই বোঝেন মেধার দিক থেকে তাদের এই ছেলে অসাধারণ সক্ষমতা নিয়ে জন্মেছে। এজন্য নিজেদের বাকি সন্তানদের তুলনায় ওকে তাড়াতাড়ি স্কুলে ভর্তি করিয়ে দেন। স্কুলেও নিজের অসাধারণ মেধা দিয়ে শীঘ্রই সবার নজরে চলে আসে ও। এই বাচ্চার ক্ষেত্রে আপনাদের বিশেষ মনোযোগ প্রয়োজন। সাধারণ বাচ্চাদের তুলনায় এ জাতীয় বাচ্চারা বেশি সংবেদনশীল ও জটিল প্রকৃতির হয়ে থাকে। যদি আপনারা যথাযথভাবে ওকে বড় করতে পারেন, তাহলে এই ছেলে আপনাদের জন্য এবং পুরো বংশের জন্য গর্বে পরিণত হবে। শুধু বংশের জন্যই না, বরং আপনাদের দেশের নামও ছড়াবে।
সিকান্দার উসমান এবং তার স্ত্রী তাইবা সগর্বে বিনদেশি সাইকোলজিস্টের কথা শুনছিলেন। নিজেদের অন্য সন্তানদের তুলনায় তারা ওকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করে। সালাদ তাদের সবচেয়ে আদরের সন্তান ছিল। ছেলের সব কৃতিত্বে ওকে নিয়ে বেশ গর্ববোধ করতেন। প্রথম দিকে স্কুলে এক টার্মের পর সালারকে অন্য ক্লাসে উঠিয়ে দেওয়া হতো, দ্বিতীয় টার্মের পর এর উপরের ক্লাসে, যার কারণে সিকান্দার উসমানের মাঝে কিছুটা উদ্বেগ দেখা দেয়। তিনি চাইতেন না ও 8-10 বছর বয়সে জুনিয়র সিনিয়র ক্যামব্রিজ শেষ করে ও লেভেল আর এ লেভেলের অপেক্ষায় বসে থাকুক। কিন্তু যেই গতিতে এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠছিল তাতে এমন ঘটার সম্ভাবনাই বাড়ছিল। আমি চাই আমার ছেলেকে বছর শেষ হলেই উপরের ক্লাসে প্রমোশন দিবেন আপনারা। এত দ্রুত এমন অস্বাভাবিক গতিতে ও নিজের একাডেমিক ক্যারিয়ার শেষ করে ফেলুক আমি তা চাই না। ওর সাবজেক্টস অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিন, তবে স্বাভাবিক নিয়ম রেখে ওকে উপরের ক্লাসে প্রমোট করুন। সিকান্দার উসমানের পীড়াপিড়িতে সালারকে 1 বছর আর ডাবল বা ট্রিপল প্রমোশন দেওয়া হয় না। ওর ট্যালেন্ট খেলাধুলা এবং অন্যান্য বিষয়ের মাধ্যমে প্রবাহিত করা হয়। দাবা, টেনিস, গলফ আর মিউজিক, এই 4 বিষয়ে ওর সবচেয়ে বেশি আগ্রহ কাজ করত। কিন্তু এর মানে এই না যে নিজেকে শুধু এই 4-এ সীমাবদ্ধ রাখত। স্কুলে হওয়া প্রায় সব খেলায় অংশ নিত ও। কোথাও অংশ না নেওয়ার পেছনে কারণ থাকতো, তা যথেষ্ট চ্যালেঞ্জিং মনে হয়নি ওর কাছে।